কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এলাম নিষিদ্ধ লেকপার। লিখেছেন আহনাফ হোসেন মুশফিক। লেখকের ফেসবুক প্রোফাইল ঘুরে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। শুরু হচ্ছে নিষিদ্ধ লেকপার। নভেম্বর মাস, হালকা শীত শীত ভাব এসেছে, তাই ফ্যামিলির সবাই একটু গ্রামের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। আমি আশিক, ছেলে হওয়া সত্ত্বেও ঘোরাঘুরিটা আসলে আমার তেমন একটা পছন্দ না, কিন্তু অনেক দিন হলো কোথাও ঘুরতে যাই না, তাই এবার যাওয়ার জন্য আমিও রাজি হলাম। যেই দিন সিদ্ধান্ত নেওয়া সেই দিনই রাত ৮টার দিকে গাড়ি নিয়ে আমরা বের হয়ে যাই দাদুর বাড়ির উদ্দেশ্যে। লং ড্রাইভে যাওয়ার সময় কানে ইয়ারফোন লাগিয়ে হরর মুভি দেখার স্বভাবটা যেন আমার নিত্যদিনের। গাড়ির মধ্যে সবাই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু আমি মুভি দেখছি। যদিও হরর মুভি দেখতে আমার ভয় লাগে, মাঝে মাঝে এরকম মুভি দেখার পর আমি রাতে ঠিকমতো ঘুমাতেও পারি না, কিন্তু তাও এই হরর মুভি দেখার নেশাটা আমি কখনোই ছাড়তে পারি না। আর আমি যে এগুলো দেখতে ভয় পাই তা কখনো কাউকে বুঝতেও দেই না, কারণ আমি একজন ভার্সিটির স্টুডেন্ট। মানুষ যদি জানে যে আমি রাতে একা ঘুমাতে ভয় পাই, তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। তো আজকে আমি সদ্য রিলিজ হওয়া একটা মুভি দেখছিলাম, কিন্তু আজকের মুভিটা সেরকম ভয়ানক ছিল না। এক পর্যায়ে আমাদের গাড়ি থামলো, সবাই এখনও ঘুমাচ্ছে। ড্রাইভারের পাশের সিট থেকে আব্বু সবাইকে ডেকে তুলল। গাড়ি থেকে নেমে চোখ বন্ধ করে ঠান্ডা একটা নিঃশ্বাস নিলাম। রাত আনুমানিক 2:44 বাজে, কিন্তু নিঃশ্বাসটা ছাড়ার সময় বুকটা কেন জানি কাঁপুনি দিয়ে উঠল। সামনে একটা বড় লেক, কিন্তু এটাকে দেখে কেমন যেন লাগছে আমার কাছে। মুহূর্তেই মনে করলাম এতক্ষণ হরর ফিল্ম দেখার কারণে হয়তো এরকম লাগছে। আগে আমি একদম ছোট থাকতে আমার দাদু বাড়ি এসেছিলেন, এর মাঝে আর আসা হয়নি, তাই এখানকার আর কোনো কিছুই আর মনে নেই। দাদা বাড়ি হওয়া সত্ত্বেও আমার দাদা জীবিত নেই। দাদি এসে আমাদেরকে রিসিভ করলো। সবার চোখে ঘুম, তাই বাড়িতে গিয়ে আমার দাদি সবাইকে তাড়াতাড়ি করে রুম বুঝিয়ে দিল। আমরা আসার আগেই প্রত্যেকটা রুম ভালোভাবে পরিষ্কার করে রেখেছেন তিনি। রুমে গিয়ে জানালাটা খুলে দিলাম। আমার রুমের জানালা থেকে ওই লেকটা সম্পূর্ণ দেখা যায়। কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে লেকটা, উপর থেকে চাঁদের আলো পড়ছে। আমার কেমন যেন অস্বস্তি লাগছিল, তাই আমি জানালাটা বন্ধ করে দেই। বিছানায় শুয়ে ফোনটা হাতে নেই একটু ফেসবুকে স্ক্রল করার জন্য, কিন্তু এখানে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না, তাই ফোনটাকে অফ করে ঘুমানোর চেষ্টা করি। অনেক দূর জার্নি করে আসার কারণে একটা পর্যায়ে আমি ঘুমিয়ে যাই, কিন্তু ঘুমের ঘোরে আমি খুব বাজে একটা স্বপ্ন দেখি, যেখানে আমায় কেউ একজন নৌকার মধ্যে উঠিয়ে সেই লেকের মধ্যে ছেড়ে দিয়েছিল। নৌকাটা একদম লেকের মাঝ বরাবর ছিল, এবং আমি নৌকার উপরে একা ছিলাম। আশেপাশে কুয়াশায় ছেয়ে গিয়েছিল। আমার থেকে কিছুটা দূরে আরেকটা নৌকা, এবং সেটার মধ্যেও কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। তাকে আমি দেখতে পাচ্ছি না, শুধু একটা কালো ছায়া দেখছি। তাকে প্রথমে আমি ডাক দেই, কিন্তু সে কোনো সাড়া দেয় না, যার ফলে আমি হাত উঠিয়ে তাকে ইশারা দেই। আশ্চর্যজনকভাবে সেও একইভাবে আমাকে হাত উঁচিয়ে ইশারা দেয়। আমি সন্দেহজনকভাবে আমার পা উঠাই, সেও আমার দেখা দেখি নিজের পা উঠায়। তখন আমি বুঝতে পারি এটা আসলে কোনো মানুষ না, ওটা আমারই প্রতিচ্ছবি। কিন্তু আবার চিন্তা করি, এইটা কিভাবে সম্ভব? ওখানে তো আয়না জাতীয় এমন কিছু নেই, তাহলে? আবারও সন্দেহের বশে আমি আমার হাত উঠাই, কিন্তু এইবার সে আর হাত ওঠায় না। এইবার আমি নিশ্চিত হই যে ওইটা আমার প্রতিচ্ছবি না, বরং ওইটা অন্য কিছু। আমার ঘুম ভেঙে যায়। চোখ খোলার সাথে সাথে বুঝতে পারি যে আমি ঘুমিয়েছি এখন পর্যন্ত 30 মিনিটও হয়নি। আমি ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেই, কারণ আমি আগেই বলেছিলাম
যে হরর মুভি দেখলে রাতে আমার ঘুম আসতে চায় না, তার জন্যই হয়তো এসব আজেবাজে স্বপ্ন দেখছি। আমার রুমের সাথেই বাইরে যাওয়ার আরেকটা দরজা ছিল, সেইটা দিয়ে আমি একটু বাইরে বের হই। আমার সাথে সবসময় সিগারেট থাকে। পকেট থেকে বের করে সেটাকে ধরিয়ে একটু হাঁটাহাঁটি করতে থাকি। তখন আমার চোখ পড়ে সেই লেকে যাওয়ার রাস্তাটার দিকে। এই রাস্তা ধরে হাঁটতে সামনে একটি বাঁশবাগান, আর তারপরেই সেই লেকটা। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, আমি খুবই ভীতু একটা ছেলে। রাতের বেলা এরকম বাগানে যাওয়া তো দূরের কথা, আমি রাতের বেলা গ্রাম অঞ্চলে বাসা থেকেই বের হই না। কিন্তু তাও কেন যেন আমার মন বারবার সেই লেকের দিকে টানছে। এরপর আমি কেন যেন আস্তে আস্তে সেই দিকে যেতে থাকি। আমি যখন যাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল আশেপাশের গাছপালা যেন আমাকে এখানে আসার জন্য রাস্তা করে দিচ্ছে। বাঁশবাগানটা মোটামুটি একটু বড়ই ছিল। বাগান পাড়ি দিয়ে যখন লেকের ধারে গেলাম তখন আমার আবারও কেমন যেন একটা অস্বস্তিকর ভাব লাগতে লাগলো। লেকের পানিগুলো পাড়ে জোরে আছড়ে এসে বাড়ি খাচ্ছে। সাধারণত লেকের পানি সবসময় স্বাভাবিক থাকে, কিন্তু এই লেকটাকে দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা একটা লেক। মনে হচ্ছে যেন এটা একটা উত্তাল সমুদ্র। আশপাশটা কুয়াশায় হিম হয়ে রয়েছে। আচমকা অনুভব করতে পারলাম ঠান্ডার তীব্রতা প্রচুর বেড়ে চলেছে। আমার অনেক শীত লাগতে শুরু করলো, এবং এটাও অনুভব করলাম যে আশেপাশের কুয়াশাও প্রচুর জমে যাচ্ছে। তখনই খেয়াল করলাম লেকের মধ্যে কুয়াশার ভেতর দিয়ে দেখা যাচ্ছে কোনো একটা আবছা কালো ছায়া নৌকা দিয়ে পাড়ের দিকে আসছে। এটা সেই আমার স্বপ্নে দেখা ছায়াটির মতো ছিল। আশেপাশে অন্য কিছু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আমার শরীরটা কেন যেন ঠান্ডায় হিম হয়ে যেতে লাগলো। আচমকা চোখ খুলে দেখলাম আমি ঘরের বিছানার মধ্যেই শুয়ে রয়েছি। ভোর তখন 6টা। উঠে বসলাম, স্বপ্নগুলোর কথা ভাবতে লাগলাম। লাইফে অনেক আজগবি ও ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, কিন্তু এইরকম ভিত্তিহীন স্বপ্ন কখনোই দেখিনি। এসব ভাবতে ভাবতেই ঘরের বাইরে গেলাম ভোরের ঠান্ডা নিঃশ্বাস নেওয়ার জন্য। সেই স্বপ্নের মতো আবারও হাতে একটা সিগারেট ধরালাম। এবার আমার নিজেরই ওই লেকের পাড়ে যেতে ইচ্ছে করছে, কাল রাতে দেখা স্বপ্নগুলোর জন্য। এখন আর ভয় পাবো না, কারণ আস্তে আস্তে দিনের আলো ফুটতে শুরু করেছে। সেখানে আসলেই কি আছে সেটা দেখার জন্য আমি হাঁটা ধরলাম। বাঁশবাগানের ভেতরে ঢোকার পর বুঝতে পারলাম যে দিনের আলোতেও এই জায়গাটা অনেকটাই অন্ধকার থাকে। রাতের বেলা আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম এখন আবার ঠিক সেই জায়গাটাই এসে দাঁড়ালাম। কুয়াশা এখনও কমেনি, আকাশ এখনও প্রায় অন্ধকার। হঠাৎই খেয়াল করলাম আমার সামনে কালকে খাওয়া সিগারেটটি পড়ে আছে, যেটি আমি অর্ধেক খেয়েছিলাম। কৌতূহল বশত একটু সামনের দিকে তাকাতেই দেখি আমার পায়ের ছাপ। হ্যাঁ, গতকাল রাতে আমি ঠিক এই জায়গাটার মধ্যেই দাঁড়িয়েছিলাম। তার মানে কি কালকে রাতে দেখা সেই জিনিসগুলো স্বপ্ন ছিল না, সেগুলো সব কি সত্যিই ছিল? সেই মুহূর্তেই শুনতে পেলাম পেছন থেকে দাদি নাস্তা খাওয়ার জন্য ডাকছেন। আমি কোনো মতে নিজেকে সামলে ঘরে গেলাম। খাওয়া দাওয়া শেষে একটু দোকানের দিকে গেলাম। সেখানে একটা টঙের দোকান দেখে একটু বসলাম চা খাওয়ার উদ্দেশ্যে। চা অর্ডার করে বেঞ্চে বসার সাথে সাথেই খেয়াল করলাম সামনে একজন 70-80 বছরের মুরব্বী বসে চা খাচ্ছেন। চিন্তা করলাম ওনাকে জিজ্ঞাসা করি যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়। তাই আমি তাকে সালাম দিয়ে নিজের পরিচয় দিলাম। আমার দাদার পরিচয় দেওয়ার সাথে সাথেই তিনি আমাকে চিনতে পারলেন এবং আপ্যায়নের সাথে সাথে কি করি, কোথায় থাকি জিজ্ঞাসা করতে লাগলেন। তার সাথে কথা বলার এক পর্যায়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম, চাচা, আসলে ওই লেক পার্টটাকে সবাই এত ভয় পায় কেন? কথাটা শোনার সাথে সাথেই তিনি কতক্ষণ আমাদেরকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর একটু গম্ভীর স্বরে উত্তর দিলেন, এই কথাটা গ্রামের আর কোনো মানুষকে জিজ্ঞেস কইর না, কেউ তোমার এই কথার উত্তর দিবে না। এই বলে তিনি ওখান থেকে উঠে চলে গেলেন। অথচ চাটাও শেষ হয়নি তার।
পরে আমি আমার চা শেষ করে কিছু চিপস নিয়ে বাড়িতে ফিরলাম। সারাদিন বেশ মজায় মজাই কাটালাম। রাতে নিজের রুমে আসলাম। জানালাটা খুলে মোবাইল স্ক্রল করতে লাগলাম। কিছুক্ষণ পর ফোনের স্ক্রিন থেকে যখন জানালার দিকে তাকালাম, এমন সময় খেয়াল করলাম সেই বাঁশবাগানের মধ্যে কিছু একটা নড়ছে, কিন্তু অন্ধকারের মধ্যে ভালোভাবে দেখা যাচ্ছে না। তাই তড়িঘড়ি করে ফোনটা নিয়ে নাইট মোড অন করে একটা ছবি তুললাম। ছবিটা প্রসেস হওয়ার পর বুঝতে পারলাম সেখানে দুজন মানুষ, একজনের গায়ে লাল রঙের গেঞ্জি, আরেকজনের গায়ে নীল রঙের গেঞ্জি। প্রথমে ভেবেছিলাম চোর হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা উধাও হয়ে গেল। হয়তো বাগানের ভেতরে ঢুকে গিয়েছে। ব্যাপারটাকে আমি স্বাভাবিকভাবেই নিলাম, বেশি একটা গুরুত্ব দিলাম না। কিছুক্ষণ পর রাতে খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়লাম। মধ্যরাতে হুট করেই জানালা ধাক্কানোর শব্দতে ঘুম ভেঙে গেল। কে যেন খুব জোরে জোরে জানালায় বাড়ি দিয়ে জানালা খোলার চেষ্টা করছে এবং বাইরে থেকে করুণ স্বরে চেঁচিয়ে সাহায্য চাচ্ছে। কিন্তু আমি এই ব্যাপারটায় প্রচুর ভয় পেলাম। বিছানা থেকে উঠেই পাশের রুমে গেলাম কাউকে ডেকে নিয়ে আসতে, কিন্তু এরপর যা দেখলাম তা আমার দম বন্ধ করার জন্য যথেষ্ট ছিল। ঘরটা সম্পূর্ণ অগোছালো, প্রত্যেকটা রুমের দরজা খোলা এবং প্রত্যেকটা রুমের ভেতর থেকে বড় বড় গাছপালা বের হয়েছে। দেখে মনে হচ্ছে এই বাড়িতে গত 100 বছরে কেউ আসেনি। আচমকা ঘুমটা ভেঙে গেল আমার। আমি উঠে বসলাম। জানালাটা লাগানো, সবকিছুই স্বাভাবিক। এরকম বাজে স্বপ্ন যেন আমি কোনোদিনও আমার লাইফে দেখিনি। ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত 2:57। শুনেছি পৃথিবীর সমস্ত অলৌকিক ঘটনা রাত 3টায় ঘটে। এই বলে আবারও শুয়ে পড়লাম। আচমকা আমি বিকটভাবে কারো চিৎকারের আওয়াজ শুনলাম। আমি স্পষ্টভাবে নিশ্চিত এই আওয়াজটা সেই বাগান থেকে এসেছে। আমার হার্টবিট আস্তে আস্তে বাড়ছে। শীতের দিন, অথচ আমার শরীর গরম হয়ে যাচ্ছে। আচমকা আমার রুমের দরজা খুলে দাদি ভেতরে প্রবেশ করলেন। তিনি বুঝতে পারলেন যে আমি ভয় পেয়ে রয়েছি, তাই তিনি আমার পাশে বসে কিছু দোয়া কালাম পরে আমাকে ফু দিয়ে গেলেন। দাদি যাওয়ার পর আমিও ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে বাইরে মানুষের চেঁচামেচিতে আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে জানালাটা খুলতেই দেখলাম বাঁশবাগানের ওই দিকে অনেক মানুষ জড়ো হয়েছে। ঘটনাটা বোঝার জন্য তড়িঘড়ি করে বাইরে গেলাম। এরপর শুনতে পেলাম রাতের বেলা নাকি ওইখানে দুজন মানুষকে খুবই নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি মানুষের ভিড়ে ধাক্কাধাক্কি করে একটু সামনে গিয়ে দেখতে পেলাম এটা কালকের রাতে দেখা সেই দুইজন লোক যাদেরকে আমি চোর মনে করেছিলাম। তাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না, কে যেন চোখগুলো বের করে নিয়েছে। চোখগুলো থেকে রক্ত গড়িয়ে পড়ছে। গ্রামের থানা থেকে পুলিশ এসেছে, কিন্তু তারা কোনো তদন্ত করা ছাড়াই লাশগুলো নিয়ে যাচ্ছে। আমার কাছে বিষয়টা কেমন যেন লাগলো। দুজন মানুষকে এত নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু পুলিশ এখানে কোনো কিছুই জানতে চাচ্ছে না। ব্যাপারটা আসলেই অস্বাভাবিক। আমি আমার এই কৌতূহলটাকে আর ধরে রাখতে পারলাম না। পাশেই থাকা একজন কনস্টেবলকে জিজ্ঞাসা করলাম, এই ঘটনাটা কি আপনারা তদন্ত করবেন না? কথাটা শোনা মাত্রই লোকটা কেমন যেন চোখ মুখ কালো করে আমার দিকে তাকালো। বলল, গ্রামে নতুন নাকি? এই বাঁশবাগান সম্পর্কে জানো না কিছু? এটুকু বলেই সে তার গাড়িতে উঠে বসে। আমার ভেতরেই ওই বাঁশবাগান সম্পর্কে জানার তীব্র ইচ্ছা জাগে। এ কথা ভাবতে ভাবতেই আমি সিদ্ধান্ত নেই যে আজকে রাতে আমি সেখানে যাব, দেখব যে ওই খুন খারাপি ও আমার স্বপ্নগুলোর পেছনের আসল রহস্য কী। কোন মানুষ এরকম করে, যে এরকম খুন খারাপি করে, তারপর কোনো একটা প্রেতাত্মার অভিনয় করে মানুষকে ভয় দেখায় যাতে করে কেউ তাকে ধরতে না পারে, নাকি সেটা আসলেই অস্বাভাবিক কিছু। সেই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমি শুধু একটা কথাই চিন্তা করছিলাম, সেই বাঁশবাগান সম্পর্কে। আমার ভেতরে তীব্র আকাঙ্ক্ষা হচ্ছিল সেই বাঁশবাগানের আসল রহস্য উদ্ঘাটন করার জন্য। অবশেষে সন্ধ্যা গড়িয়ে রাত হয়। খাবার খেয়ে সবাই শুয়ে পড়ি। আমিও ঘুমানোর অভিনয় করি। রাত আনুমানিক 2:27 বাজে। আমি বিছানা থেকে উঠে পানি খেতে যাই।
এইটা দেখার জন্য যে কেউ জেগে আছে কিনা। পানির গ্লাস হাতে নিয়ে সবার রুমের বাইরে দিয়ে ঘোরাঘুরি করি। সবার রুমের দরজাটাই হালকা করে চাপিয়ে দেখেছিলাম, কেউ জাগনা নেই, সবাই ঘুমিয়ে গিয়েছে। এই সুযোগে আমি রান্নাঘর থেকে বড় মাপের একটা ছুরি নিয়ে সেই বাঁশবাগানের উদ্দেশ্যে বের হয়ে যাই আমার রুমে থাকা সেই দ্বিতীয় দরজাটা দিয়ে। ভাবতেই অবাক লাগছে, আমার মতো ভীত একটা ছেলে নাকি যাচ্ছে এরকম অস্বাভাবিক একটা ঘটনার রহস্য উদ্ঘাটন করতে। বাগানে পা ফেলার সাথে সাথেই বাতাসের তীব্রতা কেন যেন বেড়ে গেল। গাছগুলো একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন কিছুক্ষণ পরেই ঝড় শুরু হবে, অথচ এখানে শীতকাল চলছে। অবশেষে আমি সেই লেক পাড়ে এসে পৌঁছালাম। ফোনটা হাতে নিয়ে সবকিছু ভিডিও করতে লাগলাম। আচমকা অনুভব করলাম আশেপাশে ঝোপঝাড় থেকে কিছু একটা নড়ে উঠল। ভয়ে ভয়ে সামনে গেলাম। পুরোপুরি প্রস্তুত হয়ে কোনো রকমের ঝোপঝাড় থেকে পাতা সরিয়ে দেখলাম সেখানে একটা মৃত কাক পড়ে আছে। কাকের চোখ কেউ উপড়ে ফেলেছে। এইটা দেখে আমি বেশ ভয় পেয়ে গেলাম। চাকুটা হাতে নিয়ে জোরে জোরে চিল্লাতে চিল্লাতে বলতে লাগলাম, আমি জানি তুমি কোনো একটা মানুষ। দেখো, তুমি যেখানেই থাকো না কেন আমার হাত থেকে বাঁচতে পারবে না। ভালোই ভালোই বলছি, আমার সামনে চলে এসো। হট করি আমি খেয়াল করলাম একটা গাছের পেছনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। একটা মেয়ে হবে হয়তো, গাছের ফাঁক দিয়ে ওর ফ্রক দেখা যাচ্ছে। আমি ছুরিটা ত্যাগ করে আস্তে আস্তে গাছের দিকে গেলাম। আস্তে আস্তে আমি কাছে যাচ্ছি। আমার হার্টবিট চরম পর্যায়ে বেড়ে গিয়েছে। আমি যখন গাছের একদম কাছাকাছি এসে পড়ি তখন ওই মেয়েটা ও যতটুকু ফ্রক বের হয়েছিল ওটাকে টেনে গাছের পেছনে নিয়ে যায়। আমি বুকে প্রচণ্ড সাহস নিয়ে ছুরিটা ওই দিকে ফিরিয়ে আস্তে আস্তে গাছের দিকে আগাতে থাকি। অবশেষে আমি গাছ পর্যন্ত পৌঁছে গেলে যখন এই গাছের পেছনে তাকাই তখনই আমার চোখগুলো বড় বড় হয়ে যায়। গাছের পেছনে কতগুলো মানুষের চোখ রাখা, সেগুলো থেকে গড়গড়িয়ে রক্ত পড়ছে। হঠাৎ আমি অনুভব করি কেউ একজন আমার কাঁধে হাত রেখেছে। তখনই আমি পেছনে ফিরে দেখি আমার পেছনে সাদা ফ্রক পরা একটি মেয়ে, যার চোখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। তার মুখে ছিল খুবই বিশ্রী একটা হাসি। পরের দিন আমি নিজেকে পাই বিছানায় শোয়া অবস্থায়। মা ডাকছে। আমি কোনো রকমে উঠে বসলাম। এতক্ষণ কি আমি দুঃস্বপ্ন দেখছিলাম? ব্যাপারটাকে দুঃস্বপ্ন ভেবে স্বাভাবিকভাবে নিলাম, যদিও আজ অবধি এরকম বিশ্রী স্বপ্ন কোনোদিনও দেখিনি। আমরা সবাই গাড়িতে উঠলাম। দাদি আমাদেরকে খেজুরের গুড় দিয়েছিলেন হাঁড়িতে করে। আমার চোখ পড়ল সেই হাঁড়িটার দিকে। হাঁড়িটা পেপারে মোড়ানো ছিল। আমি দেখলাম সেই পেপারের একটা অংশে লেখা, কেন সেই বাঁশবাগান থেকে কেউ ফিরে আসে না। কৌতূহলবশত গাড়িতেই আমি হাঁড়ি থেকে সেই পেপারটা খুলে হাতে নেই এবং পেপারটাকে পড়ে সেই লেকপাড় সম্পর্কে সমস্ত ঘটনা জানতে পারি। আসলে সেই গ্রামে একজন জমিদার ছিল। ওই লেক ও বাঁশবাগানটা তারই ছিল। সেই গ্রামেরই আরও একজন জেলে ছিল যে সেই লেকে মাছ ধরত। বছর শেষে কিছু অর্থ সে সেই লেকের মালিক অর্থাৎ জমিদারকে দিত। সেই জমিদার অত্যন্ত নম্র ভদ্র ছিল, সবসময় মানুষকে সাহায্য করত, যার জন্য সে সেই জেলের থেকেও খুব কম অর্থ গ্রহণ করত। একদিন জেলে তার ফুটফুটে সুন্দর কিশোরী মেয়েকে নিয়ে আসে জমিদারের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। কিন্তু জমিদার তার মেয়েকে দেখে চমকে যায়। এত সুন্দর মেয়ে সে আগে কখনো দেখেনি। প্রথম দেখাতেই জমিদারের তার মেয়েকে অনেক ভালো লেগে যায়। পরে একদিন সে সেই জেলেকে তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব জানায়। কিন্তু জেলে এরকম বৃদ্ধ লোকের সাথে তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয় না। উল্টো বলে যে তার মেয়েকে দেখলে জমিদার যেন চোখ নিচু করে রাখে। জমিদার অত্যন্ত ভদ্র ছিল, কিন্তু এই কথাটা সে যেন কোনোভাবেই গ্রহণ করতে পারল না। পরে একদিন জমিদার বারান্দায় দাঁড়িয়েছিল। তখন সে দেখতে পায় জেলে তার মেয়েকে পাড়ে রেখে মাছ ধরতে গেছে। সে লেকের মধ্যে ভালো করে দেখে যে জেলে অনেক দূরে চলে গিয়েছে।
তাকে এখন আর দেখা যাচ্ছে না। তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল। সে এই সুযোগে সে মেয়েটার কাছে যায়, পেছন থেকে মেয়েটাকে ধরে জোর গলায় চেঁচিয়ে বলে, তোকে দেখে আমার চোখ নামায় রাখতে হবে, দাঁড়া, আজ তোর চোখ আমি উপড়ে ফেলবো। এই বলে বড় একটা ছুরি দিয়ে তার চোখগুলো উপড়ে বের করে ফেলে। পাশে থাকা ছোট্ট একটি নৌকায় করে সেই লেকের মধ্যে ভাসিয়ে দেয়। তার কিছুদিন পরই সেই জমিদার হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। তখন কয়েক বছর পর তার পচা গলা লাশ সেই লেক থেকে ভেসে ওঠে। তার চোখ দুটো উপড়ানো ছিল। পরে পুলিশ তাকে নিয়ে অন্য একটা জায়গায় দাফন করে দেয়। এই সব কিছু পরে নাহিদ একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর সে সেই পেপারটাকে ছিঁড়ে গাড়ির জানলা দিয়ে বাইরে ফেলে দেয়, আর মনে মনে একটা কথাই বলে, ধন্যবাদ তোমাকে। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn and you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.